সেই টাকা দিয়েছিল কার হাতে? ওই ওদের হাতে। খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে, শান্তনুর হাতে, কুন্তলের হাতে, কালীঘাটের কাকুর হাতে। এই টোটাল নেটওয়ার্কে আমরা বলছি কার্ডমানি শিক্ষক, তারা ঘুষ নিয়েছে, ঘুষ দিয়েছে, পাপ। কিন্তু যারা এই পাপটা করালো তাদের কজনের জেলও জায়গা। আমি শুভেন্দুকে বলছি, দিদির কাছ থেকে চলে গেছেন আপনি, অনেক শিক্ষা দিদি আপনাকে দিয়েছিল, শিক্ষা আপনার সম্পূর্ণ হয়নি, দিদির কাছে ফিরে আসুন, শিক্ষা কমপ্লিট করুন। স্যার একেবারেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি 26,000-এর ভবিষ্যৎ এখনো অনিশ্চিত, তারা এখনো লড়াই করছে তাদের চাকরি বাঁচানোর জন্য। অন্যদিকে একেবারে 32,000-এর শুনানি এখনো চলছে, কিন্তু সেই জায়গায় প্রাইমারিতে দুর্নীতি হয়েছে কি হয়নি তার থেকেও বড় প্রশ্ন। রাজ্যের পক্ষ থেকে বারংবার বলা হচ্ছে যে অভিজিৎ গাঙ্গুলি কিভাবে এই রায় দিলেন, সেই বিষয়ে একাধিক জলঘোলা হচ্ছে, কি বলবেন? দুর্নীতি হয়েছে, অভিজিৎ বাবুর দায়িত্ব ছিল দুর্নীতিটা ধরিয়ে দেওয়া, ঠিক সেই কাজটা করেছে। আমি চুরি করেছি, ডাকাতি করেছি, আমাকে ধরিয়ে দেওয়া হলো কেন? এটা উত্তর? আমাকে তো পুলিশ ধরবে, আমাকে তো আদালত ধরবে, আমাকে জেলে ঢোকাবে নাকি? মানে চুরি ডাকাতি করেছে তাকে ধরিয়ে দিল কেন? তাকে তো ছেড়ে দেওয়ার কথা ছিল, এটা উত্তর? আমি চুরি ডাকাতি করেছি, প্রথমত চুরি ডাকাতি আমি করেছি, আমাকে কে করতে দিয়েছে, কেন করলাম, যারা যারা করেছে তাদের শাস্তি হবে, হয়েছে। আচ্ছা, এই যে 32,000 প্রাইমারি আর 26,000 সেকেন্ডারি, এই যে বিপুল পরিমাণ করাপশন, এ তো পরিষ্কার, কেউ বলতে পারবে যে হয়নি, হয়েছে তো, সকলে জানে, প্রত্যেকে জেনে গেছে, প্রকাশিত সত্য। এই প্রথম কথাটা বলেছিল কে? অভিজিৎ গাঙ্গুলি বলেছিল, বাক কমিটি বলেছিল, বাক কমিটি, যে বিপুল করাপশন হয়েছে। অভিজিৎ গাঙ্গুলি তো শ্রীরানীতে আসেনি, সবাই খিল্লি করেছিল, পাগল, ভুলভাল, বেঠিক করেছিল না? হাইকোর্টে বললো, সুপ্রিম কোর্টে বললো, করাপশনটা হয়েছে। এখন দেখো, আমি একটা কথা তোমাকে পরিষ্কার করে বলি, আমার খুব দুঃখ লাগছে, জানো তো, এই রাজ্যের হই হই চিৎকার চেঁচামেচি, দুঃখ লাগছে এটা, যে যারা করাপশনটা করলো, যারা শিক্ষকদের থেকে কাটমানি নিয়ে অবৈধভাবে তাদের নিয়োগ করলো, সাদা খাতায় চাকরি দিল, র্যাঙ্ক জাম করে চাকরি দিল তো, যারা এই কাজটি করলো, যারা করালো, প্রথমত একজন গরিব ছেলে, তার চাকরি নেই, তাকে যদি কেউ বলে যে দেখো 10 লাখ 15 লাখ টাকা দিলে তোমার চাকরি বাঁধা। ধরুন আমাদের সমাজে এই যারা সরকারি চাকরি করে, বেসরকারি কাজ করে, শ্রমিক কৃষক থেকে শুরু করে আমরা যারা মানুষ, সত্যি কি আমরা 100% সৎভাবে চলি? যে শিক্ষক, সে কি ঠিক সময় মতো ক্লাসে যায়, ক্লাস থেকে বেরোয়? যে ইঞ্জিনিয়ার, সে কি সৎ পথে সিমেন্ট বালি ঠিক আছে কিনা বিল্ডিং করার সময় দেখে? তুমি ডাক্তার, তুমি কি অসহায়ের কাছ থেকে খুব মানবিকভাবে টাকাটা নাও? সর্বত্র করাপশন আছে, অন্যায় আছে, পাপ আছে। তো ওই শিক্ষক যারা বেকার ছাত্র, ভালো ছাত্র পড়াশোনা, তাদেরকে এই প্রপোজাল কেউ দিয়েছিল, বলেছিল তোমরা যদি টাকা না দাও তোমাদের 1000 ভালো পরীক্ষা দিলেও চাকরি হবে না। আচ্ছা, 1000 ভালো পরীক্ষা দিয়েও যে চাকরি হয় না, এ তো প্রণীত সত্য। তাই তো গান্ধীমূর্তি পাদদেশ, মাতঙ্গী নাজরামূর্তি পাদদেশে প্রচুর জন বসেছিল, যাদের মধ্যে অসাধারণ ছাত্রছাত্রী ছিল, যাদের র্যাঙ্ক ছিল সামনে, তাদের র্যাঙ্ক করে দেওয়া হলো পিছনে, আর যারা টাকা দিয়েছিল তাদের র্যাঙ্ক সামনে চলে গেল। ভুল ছিল না তো? এই বার্তা যারা দিয়েছে এবং যারা টাকা দিয়েছে, বার্তাটা তো সত্য ছিল। তাহলে প্রশ্ন হলো, বাবাকে বললো, বাবা কি করবো বাবা, আমার তো ইনকাম নেই, আমি এত পড়াশোনা করলাম, তুমি সারা জীবনে সব কিছু আমার জন্য ব্যয় করে দিলে, জমিটা বেচে দেবে বাবা? আব্বা যান, জমিটা বেচে দেবে আব্বা যান? আর তো কিছু আমাদের নেই, রইল না। আব্বার চোখ দিয়ে জল বেরোচ্ছে, বাবার চোখে জল বেরোচ্ছে, কী করবো বাবা, দেখ না, তোর মায়ের তো শরীর খারাপ, আমার তো হাড়ের সমস্যা, বোনটার তো বিয়ে হয়নি, আব্বা আমি সব দায়িত্ব না, আব্বা আমার চাকরিটার ব্যবস্থা করে দাও, আমার চাকরিটার ব্যবস্থা করে দাও, এইটা বলেছিল। বাবা জমি বেচেছিল, খুব ঠান্ডা মাথায় বোঝো, খুব ঠান্ডা মাথায় দেখো, বাবা জমি বেচেছিল, সেই টাকা দিয়েছিল কার হাতে? ওই ওদের হাতে। হ্যাঁ, খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে, শান্তনুর হাতে, কুন্তলের হাতে।
কালীঘাটের কাকুর হাতে, গোপাল দলপতির হাতে, তার বান্ধবী হৈমন্তীর হাতে, প্রিয়াঙ্কার হাতে, ওই সদরঞ্জন আছে না, সদরঞ্জন কালীঘাটানা কোথায় বাড়ি, তার হাতে হাজার হাজার এরকম হাত ছিল গোটা রাজ্যে। তারা নিয়ে গেলে কোথায়? খাল থেকে নদী, নদী থেকে সমুদ্র, সমুদ্র থেকে মহাসমুদ্র, সেই একেবারে কালীঘাটে। সেখান থেকে কোথায় জানি না। অভিষেকবাবু আপনি জানেন কোথায় গিয়েছিল টাকাগুলো? তারপর স্কুল সার্ভিস কমিশন, তারপর মধ্যশিক্ষা পর্ষদ, কল্যাণময় দত্ত, শান্তি প্রসাদ, মানিক ভট্টাচার্য, সব চাকরিও হয়েছিল, কিন্তু অবৈধ চাকরি। আচ্ছা, প্রশ্ন হলো এই টোটাল নেটওয়ার্কে আমরা বলছি কার্ডমানি শিক্ষক, তারা ঘুষ নিয়েছে, ঘুষ দিয়েছে, পাপ। কিন্তু যারা এই পাপটা করালো, কোনো শিক্ষক তো নিজের হাতে র্যাঙ্কজাম করেনি, সাদা খাতা দিয়ে শিক্ষক নিজেই তো নিজে চাকরিটা করে নেয়নি। কালেকটিভ রেসপন্সিবিলিটি। ববি হাকিম করেছে তো মন্ত্রী, করেছে তো আমলা, করেছে তো কামলা। তাদের কজনের জেল হয়েছে আগে বলো, তুমি আমাকে উত্তর দাও আগে। আন্দোলন নেই কেন? সামাজিক বিক্ষোভ নেই কেন? তারা কেন, তাদের যাবজ্জীবন হবে না কেন? তাদের ফাঁসি হবে না কেন? যারা শিক্ষাকে মেরে দিয়েছে, যারা কাঠমানির শিক্ষক এই পদটা তৈরি করেছে। এইটাতে আসতে হবে। 26,000 চলে গেছে, তার মধ্যে চাল আর কাঁকর আলাদা করার ব্যাপার ছিল, সুপ্রিম কোর্ট তাই বলেছিল। কাঁকর চাল যারা আলাদা করেনি, করতে দেয়নি, করতে পারিনি, তাদেরও চালাবে। কটা কাঁকরের জন্য চালেরাও শেষ হয়ে গেল। 32,000 আসছে, আসছে শুভ দিন না আসছে অশুভ দিন। কিন্তু টেট প্রক্রিয়া বাতিল না করে পুরো নিয়োগ প্রক্রিয়া কেন বাতিল করলেন, প্রশ্ন তুলছে রাজ্যের পক্ষ থেকে অভিজিৎ গাঙ্গুলির। অভিজিৎ গাঙ্গুলিকে প্রশ্ন করছে, আরে বাবা অভিজিৎ অসুস্থ, অভিজিৎ গাঙ্গুলি কেন পুরো টেট, শুধু টেটটা বাতিল না করে পুরো চ্যালেঞ্জ করুক না সুপ্রিম কোর্টে গিয়ে। অভিজিৎ গাঙ্গুলি রাম সাম যদু মধু যাই করুক। অভিজিৎ হাইকোর্টে ছিল, সুপ্রিম কোর্টে যাক না। কপিল সিব্বল, মনু সিংভি আছে তো, আমাদের ট্যাক্সের পয়সা আছে তো। হ্যাঁ, আমাদের ট্যাক্সের পয়সা একটু জগন্নাথ মন্দিরে খরচা গেছে না, 250 কোটি। এই ওই ওই যে ছেলেটা আছে না, এই চ্যাংড়াটার কী নাম, নওশাদ সিদ্দিকী, এই চ্যাংড়াটা, ওটা দাদা আছে, ওর নাম আব্বাস সিদ্দিকী। ওটা দাবি করে জানেন তো, মাননীয়া 300 কোটি টাকা আছে তো আপনার কাছে, একটু মসজিদ করার জন্য বলছিলাম। আমি আর আমার মোল্লা ভাইরা সব যাবো, কালচারাল হাব করতে হবে, মসজিদের পাশে একটা কালচার থাকবে, সেখানে তসবি বিক্রি হবে, কোরআন শরীফ বিক্রি হবে, তারপরে টুপি বিক্রি হবে, কালচার হবে, এইসব বিক্রি হবে। ছেলে খেলে সব। আমার প্রশ্ন পরিষ্কার করে যে কাঁকরের জন্য চাল গেল, এই 32,000 বেরোবে, এখানেও কাঁকর পাওয়া যাবে, চাল পাওয়া যাবে, এখানেও কি যাবে? দুর্নীতির কথা না হয় না, অপরাধীদের শাস্তি হয়নি কেন বলো, এটা তুমি আমাকে ক্লিয়ার করবে। অভিজিৎ গাঙ্গুলির প্রসঙ্গ বারংবার রাজ্য টেনে আনছেন, দুর্নীতি হয়েছে সেটা স্বীকার না করে। অভিজিৎ গাঙ্গুলি তিনি জাস্টিস, তিনি ভুল রায় দিতে পারেন, ঠিক রায় দিতে পারেন, তার জন্য সুপ্রিম কোর্ট আছে। অভিজিৎ বায়াস হতে পারে, অভিজিৎ ভগবান হতে পারে, আমার জানার তো দরকার নেই। তো রায় কোর্টে সিঙ্গেল বেঞ্চে রায় হলে ডিভিশন বেঞ্চে যাওয়া যায়, সেখান থেকে সর্বোচ্চ আদালতে যাওয়া যায় না? মাননীয় তো গেছেন, দায়িত্ব সহকারে ওবিসি দিয়ে চলে গেছেন, একদম মানে ওবিসি এর মধ্যে ওবিসি বি ঢুকিয়েছেন, ওবিসি বি এর মধ্যে ওবিসি এ ঢুকিয়েছেন, উল্টে দাও পাল্টে দাও শরবত বানিয়ে দিয়েছেন। আর মোল্লাদের খুশি করতে যাকে পেয়েছে ঢুকিয়ে দিয়েছে ওবিসির মধ্যে, একদম পদবি ধরে দেন। সব কেউ ভাই আমরা একটু বাদ আছি না, এই শহীদের একটু বাদ আছে, এই 2-1টা আশরাফ গোষ্ঠীর লোক বাদ আছে, বাকি সব ঢুকিয়ে দিয়েছে। ও জানে এই ঢুকিয়ে দিলেন, জানে না? এই তো সব জানে, আমি তো জানতাম। আমি আজ থেকে 10 বছর আগে বলেছিলাম টোটাল ওবিসিটা পুরো গঙ্গা জলে ডুবে যাবে। কি দারুণ ভালোবাসা, কি দাড়ি টুপির প্রতি টান, উফ, ঈদের সবাই কি সুন্দর ভাষণ, চারিদিকে দাড়ি টুপি ভর্তি। গেছে ওবিসি গেছে, কারণ তদন্ত না করে, না বলে শুনানি করে না করে, তদন্ত না করে, সমীক্ষা না করে গণহারে ঢুকিয়ে দিলে 1993 সালে যে ওবিসি অ্যাক্ট, তাকে ভায়োলেশন করলে ওটা যে গঙ্গায় ডুবে মরবে, কাজী মাসুম আক্তার জানতো।
ববি হাকিমরা জানতো না, ববি হাকিম জানতো না, সিদ্দিকুল্লাহ ও গরুর কল্লা নয়, সরি সিদ্দিকুল্লাহ সে জানতো না, তারপরে কি জাভেদ আহমেদ খান জানতো না, কে একটা কী আছে না, জাকির হোসেন কে একটা ছিল না, জানতো না, আর কে আছে গো নেতা মন্ত্রী কি নাম কিছু আছে না, আমি সব জানি না, এদের এত অগ্রাহ্য করা কেউ নামটা মনে রাখতে পারে, কেউ জানতো না, শুধু মাসুম আক্তার একলা জানতো পশ্চিমবঙ্গে। গেছে তো 12টা বেজে, কেউ কেউ হাততালি দিচ্ছে, ওবিসি গেল, এর মধ্যে গরিব লোক তো ছিল, প্রকৃত ওবিসি পাওয়ার উপযুক্ত লোক তো ছিল। বিজেপি দাবি করছে ঐতিহাসিকভাবে মুসলমানরা ব্যাকওয়ার্ড, অনেকেই দাবি করছে, তো ব্যাকওয়ার্ড তো ছিল। আমি ঠিক একই কথাতে আবার ঘুরে আসছি শিক্ষাতে, সর্বোচ্চ পছন্দ। আচ্ছা, এতে লাভ কার হয়েছে? এই যে চাকরিটা বন্ধ হয়ে গেল, লাভ কার? জোরে বলবো না কানে কানে বলবো? জোরে বলি, হ্যাঁ, লাভ হচ্ছে দিদির। এত লোকের চাকরি গেল, বেতন দিতে হবে না তো, কেস কাজেই চলবে। এই দাঁড়াও, চুপ করো, দেবে না, ওই 25% দেয়নি, আর কি বেঁচে, দিদি না চাইলে কোনো ডিএফি হবে না, তো ডিএর টাকাটাও বেঁচে গেল। আর এই দাঁড়াও 26, আমি তো বলে দিই ও তো বলবে, ও ভুলে গেছে, স্মৃতিশক্তি বয়স হয়েছে না, একবার বললে সব মনে। পলিটিক্স করতে গেলে প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি ভাঙতে হবে, কথা দিলে কথা ভাঙতে হবে। যেমন 235টা ওই যে আনএডেড স্পন্সর মানে রিকগনাইজ মাদ্রাসা যারা আন্দোলন করছে রাস্তায়, তাদেরকে বিধানসভাতে বলেছিল 21 সালের পরেই নির্বাচনের সময় বলেছিল যে তোমাদের প্রত্যেককে এডিট করব, আমরা অনুদান দেব, বলেছিল তো, রেখেছে? বরঞ্চ বেতন বন্ধ করে দিয়েছে, 6,000 7,000 টাকা পায়, বেতন বলবো না, অনারি পায়, সাম্মানিক পায়, রেভলিউশন পায়, বন্ধ করে দিয়েছে। কথা দিলে কথা রাখবে, কথা দিলেই কথাকে ভাঙতে হবে, তবে পলিটিশিয়ান হওয়া যাবে। মিথ্যে কথা বলতেই হবে। রাজনীতির সবচেয়ে বড় শিল্পীর নাম হচ্ছে কে কতটা সুন্দর করে মিথ্যে বলতে পারে। মিথ্যে বলতে পারে না পলিটিশিয়ান, দিদি 1 নম্বরে আছে, ঠিক করেছে দিদি, যা করেছে। দিদির লক্ষ্য কি? দিদির লক্ষ্য ভোট, 26 আছে, তো টাকা কোথায় পাবে? টাকা কোথায় পাবে? নরেন্দ্র মোদী টাকা দিয়েছে? 100 দিনের কাজে টাকা দেয়নি, আমরা চুরি করবো, টাকা দিতে হবে। আমাদের লোকেরা চুরি করে, চুরি না হলে বাংলার লোক কোথায় টাকা পাবে? ক্যানাদের রক্ষা করতে হবে না, চুরি করতে দিতে হবে। তবে একটা ভাগটা ঠিক যেন হয়। দোলা সেন বলেছিল তোমরা তোলা, কিন্তু ভাগটা ঠিকঠাক যেন হয়। এই ভাগের গণ্ডগোল হয়েছে কিন্তু। আচ্ছা, মন্তেশ্বরে যে সিদ্দিকুল্লাহকে মারলো, ওখানে কি ভাগের গণ্ডগোল ছিল? সবাই তৃণমূল লোকই তো মেরেছে, যাই না। এবার আমার প্রশ্ন হচ্ছে, দিদির লাভটা বলছে, লাভটা কার হয়েছে? এই জায়গায় ইন্ডিপেন্ডেন্ট বাংলা লাভটা কার হয়েছে? এটা পশ্চিমবঙ্গে বলেছে কি? এই পুরো এপিসোডের লাভ হয়েছে দিদির। এ কী বলে পলিটিক্স? শেখো। আমি শুভেন্দুকে বলছি, দিদির কাছ থেকে চলে গেছেন আপনি, অনেক শিক্ষা দিদি আপনাকে দিয়েছিল, শিক্ষা আপনার সম্পূর্ণ হয়নি, দিদির কাছে ফিরে আসুন, শিক্ষা কমপ্লিট করুন, দিদির থেকে শিখুন। দিদির লাভ হয়েছে, পুরো এপিসোডে দিদির লাভ। বিতর্ক হয় না, বিতর্ক হবে কী হবে? তা কিছু বিতর্ক হবে, কিছু লোক গাল দেবে, শুভেন্দুরা রাস্তায় নামবে, অভয়ের মায়ের কাছে যাবে, গিয়ে কী হবে? কিচ্ছু হবে না। ভোটটা তো দিদির লাগবে নাকি? কীভাবে ভোট লাগবে? কীভাবে লাগবে? এই যে 26,000 চাকরি গেল, পার মাসে ওরা প্রায় লাখখানি টাকা পায়, 80,000, 90,000, 60,000, 1 লাখ বেতন। তাহলে ওই বেতনগুলো সব জমা হয়ে গেল 26,000 বেতন, মানে বোঝেন তো কত কোটি টাকা। আবার 32,000 বেতন, কত কোটি টাকা হবে। তারপর ডিএ দিতে হচ্ছে, তার যে টাকাটা, এই টোটাল টাকা হবে কয়েকশো কোটি টাকা, কয়েক হাজার কোটি টাকা। এই টাকায় লক্ষ্মী ভাণ্ডারকে দেবে, কাকে দেবে? চুপ করো, মহিলারা হয়ে করছে, তোমাদের পয়সা দিয়ে কেনা যাবে? তোমাদেরকে পয়সা দিয়ে কেনা যায়? লক্ষ্মীর ভাণ্ডারে তোমাদের পয়সা দিত নাকি? তোমাদের দেওয়া হয়, নারী জাতিকে দেওয়া হয়। বাংলা নারী জাতি 1,000 জন পাগল হয়ে আছে, 5,000 টাকা দেবে, 4,000 টাকা দেবে, 4,000 টাকা করে দেওয়া হবে তোমাদেরকে। ভোট দেবে? স্বামীকে নিচে ভোট দেবে? স্বামীকে দলে আনবে ঠিক করে, যদি অন্যদিকে চলে যায় স্বামীকে ঠ্যাং ভেঙে দেবো। তোমরা শুধু তোমাদের কত দেবো? এখন 1,000 2,000 দিই, 4,000 টাকা দেবো। ওই টাকাটা লক্ষ্মীর ভাণ্ডারে যাবে, যেখানে ভোট আসে। মাস্টাররা ভোট দেয়, সরকারি কর্মীরা ভোট দেয়, কটা লোক সব পরিবার আছে? এই 26,000 পরিবারে কী হবে? ওদেরকে টাকা দিলেও ওরা ভোট দেয় না, আমি জানি। এই যে ডিএ বলছেন, সরকারি কর্মীরা তো এই যে ব্যালট হয় ডিএতে, বা ডিএ যে ওদের যে স্পেশাল ভোটটা, সেই ভোটে তো সরকার হেরে গেছে বারবার করে। বিশ্বাসঘাতক, টাকা দিয়েছিস ভোট দিবি না, ঠিক করেছে তুমি। মাননীয়া বুদ্ধিমতী, ধন্যবাদ মাননীয়া। আপনি 2026 আবার আসবেন, শুধু মহিলাদেরকে ঠিক করতে হবে, টাকা ছাড়া কিচ্ছু নেই। টাকাটা দেবো কোথায়?
আর টাকাটা পাবো কোথায়? দুটো প্রশ্ন। টাকা পাওয়া গেল আমার এই কেস কাছারি থেকে, আরও যত চাকরি সব বন্ধ হয়ে যাক, চাকরি করবে যত বড় তত থেকে তত চোখ কান খুলে যায়। কিন্তু কেন বলবে এত? রাজ্যসভায় কোমর ভেঙে যাবে, দিকে সুপ্রিম কোর্টে মামলার পর মামলা করছে। বাবা ওইটা তো ডিএ না দেওয়ার জন্য মামলা করছে। আরে কপিল সিব্বালদের কত দেওয়া হয়েছে? 50 কোটি দেওয়া হয়েছে। 50 কোটির বিনিময়ে যদি 5,000 কোটি আসে, ডিএ দিতে গেলে তো 5,000 কোটি লাগবে। এই তো 25% যে ডিএ এরিয়ার ডিএ আর কি, তাতে 10,000 কোটি না কত বেশি লাগছিল, 10,000 কোটির বেশি, 12,000 কোটি লাগছিল। তাহলে এরিয়া ডিএ দিতে গেলে 12,000 কোটি তো 4, কিন্তু 25% কথা ছিল। তাহলে প্রায় 50 কোটি, শোনো 50,000 কোটি টাকা শুধু এরিয়া ডিএ পায়। তারপরে আবার কেন্দ্রীয় হারে যদি ডিএ দিতে হয়, রানিং ডিএ, লক্ষ লক্ষ কোটি টাকার ব্যাপার। কেন দেবে? ঘেউ ঘেউ করছে শুধু, খালি ঘেউ ঘেউ। ফেরত নিলেও তো কিছুটা অ্যামাউন্ট হতো। কোনটা? যারা চিহ্নিত টেন্টেড, যাদের থেকে একবারে বেতন ফেরত নেওয়ার নির্দেশ ছিল। দেখো ভাই, টাকা নিয়েছি, তাদের প্রতি দায় আছে দিদির। ওদের জন্যই কিন্তু যাতে করে কিছু টাকা দেওয়া যায়, কাজ করবে না, তাদেরকে একটা ভাতা দেওয়া হবে। এটা আমি সবচেয়ে রাজ্যে প্রথম করে আমি বলেছিলাম এটা, এবং সবচেয়ে দায় আছে কিন্তু। দেখো ভাই, টাকা নিয়ে কিন্তু দিদি তাদের ভোলেনি, কিন্তু তারা হলো বাংলার সম্পদ। তাদের কি করে ভাতাটা দেওয়া যায় তার জন্য দিদি সুপ্রিম কোর্টে লড়ছে। কাজ করবে না, শুধু ভাতা নেবে, এবং তারা 26 সালে খাটবে, জান দিয়ে দেবে তারা। চাকরি স্থায়ী হলে তো মুশকিল, স্থায়ী হলে দিদিকে মানবে না, দিদির পায়ের তলে থাকতে হবে। কাজ করো, পায়ে থাকো। সিভিক ভলান্টিয়ার দিদির পা, সিভিক ভলান্টিয়ার ইকুয়াল টু দিদির পা। দিদি চাইলে ভলান্টিয়ার না গেল, চাকরি হবে অস্থায়ী। আমেরিকা তাই করে, কোনো পারমানেন্ট পোস্টে লোককে নেয় না। দিদি জানে, দিদি অ্যাডভান্স, আধুনিক। অনুগত থাকো, খাটো, পয়সা নাও, সামান্য নেবে, বেশি নেবে না, আমার ধরে যাবে তাহলে। আমি দিলে তো বেশি হবে। তারপর পার্টির কাজ করো, যদি না করো কেটে পড়ো। ফলে দিদি যে প্রক্রিয়াতে এগোচ্ছে, বিজেপি বুঝতে পারছে না এটা। এই শ্রমিক ভট্টাচার্যকে এটা বুঝতে পেরেছে আমার কথাটা? শ্রমিক তো নতুন এসছে, শ্রমিককে এটা বলে দিই তো, যে মাসবাড়িতে বলছি, শুভেন্দুবাবুকে বলছি, দিদির আরও কিছু তথ্য নিন। দিদি একদম পারফেক্ট করেছে, ডিএ দেবো না, এবং 26,000 চাকরি গেছে, 32,000 চাকরি যেতেই হবে। বিক্ষোভ করে কর না, টিভি চ্যানেল, তোমাদের তো কাজ নেই কিছু, এই তোমাদের লাভ করে দিল। কিন্তু ওরা টিভিতে যাবে, টিআরপি বাড়বে, কত উদাহরণ না। আর 19টা করে বই ধরিয়ে দিয়েছে, সব স্কুলে বই 19টা করে দিদির বই আছে, বিবেকানন্দের পরেই দিদির নাম। তবে বাচ্চারা কিন্তু এপাং ওপাং জপাং পড়ে হাসবে। তোমার বই পড়ে কেউ হাসবে? দিদির কথা পাবে। আমি পরিষ্কার বলছি, দিদির পলিসি পারফেক্ট। লক্ষ্মীর ভাণ্ডারে বাংলার বধূরা টাকা পাবে, বাংলার মহিলারা টাকা পাবে। এই টাকা দিদিকে ক্ষমতায় আনতে সাহায্য করবে, এই টাকা দিদিকে সমৃদ্ধ করবে, এই টাকা 26-এর অলংকার, দিদির অহংকার। ফলে সব ভুলে যাও। আর যদি শাস্তি চাও তোমরা বঙ্গবাসীরা, 26,000 বড় কথা নয়, 32,000 বড় কথা নয়। যারা পাপ করেছে তাদেরকে গণহারে লকআপে ঢোকাবার জন্য অনশন করছে কি কেউ? তারা কি সব জেলে আছে? কিছু লোক তো জেলে আছে, তারা তো জামিন পেয়ে যাচ্ছে। যারা পাপ করলো তাদের শাস্তি নেই। এ কেমন বঙ্গজাতি, এ কেমন আন্দোলন? তাদের তো আগে লকআপে করতে হবে, এবং তাদের টোটাল প্রপার্টিকে কি করতে হবে? সিজ করতে হবে, নিলাম করতে হবে। কল্যাণময়ের প্রপার্টি সব কেড়ে নেওয়া হলো, মানিক ভট্টাচার্যের প্রপার্টি কেড়ে নেওয়া হলো, পার্থ চট্টোপাধ্যায়ের প্রপার্টি কেড়ে নেওয়া হলো, কালীঘাটের কাকুর তো বেশি প্রপার্টি নেই অবশ্য, পরেশ অধিকারীর প্রপার্টি কেড়ে নেওয়া হলো। সেই প্রপার্টির টাকায় অন্যদের ক্ষতিপূরণ দেওয়া হলো। করা হয়েছে? আমরা কাজই ছিলাম, 500 বছর দেশের বিচার করেছি। এই বিচারের দায়িত্ব এবার আমাদের কাছে আসুক। দেশ ভালো চলবে, রাজ্য ভালো চলবে। ধন্যবাদ।